রূপাকে প্রথম দেখেই আমি বেশ খানিকক্ষণ তাকিয়েছিলাম। ধপধপে সাদা জামদানি, লাল ব্লাউজ দিয়ে, চোখে কাজল। ভালো লেগেছিল তখনই, কিন্তু প্রেমে পড়েছিলাম রূপার সাথে আলাপ হওয়ার পর। কি অসাধারণ ব্যক্তিত্ব! রূপা তখন নতুন নতুন জয়েন করেছিল ওর কোম্পানিতে, এমবিএ করে এসেছে বিদেশ থেকে, তাই অল্প বয়সেই এত বড় পদে জয়েন করতে পেরেছিল। ওর অফিসের অনেকেই ওর জন্য দিওয়ানা ছিল, কিন্তু মুখে কেউই ওকে কিছু বলতে পারেনি। আমি ছিলাম ইনকাম ট্যাক্সে সদ্য জয়েন করা টকবকে যুবক। রূপার চেয়ে বেতন আমার কম ছিল, কিন্তু আমি ছিলাম সরকারি চাকুরিজীবী আর রূপার বেসরকারি চাকুরি। প্রেমে পাগল হয়ে বাবা মাকে সরাসরি বলেই দিলাম রূপার কথা। বিয়ের প্রস্তাব গেল রূপার বাসায়, দেখাশোনা শুরু হয়। দুই বাড়ির পরিবার মিলিত হয়ে সিদ্ধান্ত নেয়। সব দিক দিয়ে সব কিছুই ওকে। কাজী ডাকতে আর দেরি হয়নি। তারপর বিয়ে হয়। আমার বোনেরা মিলে ওকে বাসর ঘরে নিয়ে যায়। বাসর রাতে প্রথম রূপার চুল দেখি। আরও একবার প্রেমে পড়লাম। কোমর নিচ পর্যন্ত এক ঝাঁক চুল, কি দারুণ গন্ধ! আমি মুগ্ধ হয়ে চেয়েছিলাম। আর রূপা নিজের নতুন রূপে আমাকে পরিচিত করতেই ব্যস্ত। একটা আস্ত বাচাল মেয়ে রূপা। বিয়ের আগে এত কথা বলতে দেখিনি রূপাকে। মেপে কথা বলতো, আর ওর সকল কথা ছিল প্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক কথা রূপার মুখ দিয়ে বের হতে দেখিনি। আর বাসর রাতে এত কথা বলেছে যে আমার ওকে অচেনা লাগছিল। আমি অবাক হব নাকি মুগ্ধ তা বুঝতেই পারছিলাম না। কোনো সাজগোজ ছাড়া এই মেয়ে সাক্ষাৎ পরী। বিয়ের সাজ যতই মুছে দিচ্ছিল ততই আমি মুগ্ধ হচ্ছিলাম। ওইদিকে কথার পরিমাণ বেড়েই চলেছিল। কোনো রোম্যান্টিক কথা না, কবে কি করেছে না করেছে, কি বলেছে না বলেছে সেই সব গল্প। আর আমিও সেসব মনোযোগ দিয়ে শুনতাম। রূপার প্রেমে হাবুডুবু অবস্থা ছিল আমার। এখনো আমি সেই সাগরেই হাবুডুবু খাচ্ছি। ওর চোখের মায়ায় আজও আমি ডুবে থাকি। মা বাবার সাথে ওর সে কি খাতির! মাকে নিয়ে প্রায় পার্লারে যেত, আমাকে ফেলে তিনজনের রেস্টুরেন্টে খেতে যেত, আমার জন্য আবার একটুখানি পার্সেলও নিয়ে আসতো। কোনো বিয়ের ফাংশনে দেখতাম মা আর রূপা একই রকম শাড়ি পরে যেত। আমার বড় ভাবি ফ্ল্যাট থেকে আসতো আমাদের বাসায়, আর এসব দেখে মুখ ভেঙচি কেটে চলে যেত হিংসায়। রূপা অফিস থেকে বিদেশে কোনো ট্যুরে গেলে মাকে নিয়ে যেত। বাবা চাকুরির সুবাদে অনেক দেশে ঘুরলেও মা কখনো কোথাও যায়নি, তাই রূপা মাকে নিয়েই ঘুরতে যেত। আমি আর বাবা তখন নিজেরা রান্না করে খেতাম পিকনিকের মতন। আমরা চারজন বেজায় খুশি ছিলাম, কিন্তু সেই খুশি বেশি দিন ছিল না। বিয়ের 2 বছর পরও যখন রূপা কনসিভ করলো না, তখনই অশান্তি দানা বাঁধতে শুরু করলো সংসারে। রূপা আর আমি যখন অফিসে থাকতাম, প্রায় বড় ভাবি বাসায় এসে তখন মাকে অনেক কিছু বলে যেত। ধীরে ধীরে মা রূপাকে ভুল বুঝতে শুরু করলো। আমি আমার মতোই, রূপাই আমার ধ্যান জ্ঞান সব। বাচ্চা আমার চাই, তবে রূপাকে হারিয়ে নয়। কিন্তু রূপাও দিনকে দিন কেমন মন মরা হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে কাঁদতো। ওর একটা বাচ্চার অনেক শখ। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হলো আমাদের বাবার পরামর্শে। কিন্তু যেদিন আমি জানতে পারলাম রূপা সম্পূর্ণ সুস্থ এবং সমস্যাটা আমার, সেদিন আমার দুনিয়াটা থমকে গিয়েছিল। এটা কনফার্ম হওয়ার জন্য ডাক্তার একটা টেস্ট দিল, যেটার রিপোর্ট দিল 1 সপ্তাহ পর। এই 1 সপ্তাহ আমি যে কি মানসিক অশান্তির মধ্যে দিয়ে গিয়েছিলাম তা শুধু আমিই জানি। রূপা আগের মতোই, বরঞ্চ আগের তুলনায় আরও বেশি বাচাল হয়ে গিয়েছিল। আমি বুঝতাম সবটাই ওর অভিনয়। রূপা আমাকে শক্ত রাখার জন্য এত কথা বলতো যেন আমি ওসব ভুলে থাকি। 1 সপ্তাহ পর ডাক্তার কনফার্ম করলেন সমস্যাটা আমার। সেদিন রূপার জন্মদিন ছিল। ডাক্তার ঔষধ দিলেন আর বললেন সৃষ্টিকর্তাকে ডাকতে। মিরাকেল হলেও হতে পারে। রূপা আমাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে রেস্টুরেন্টে গেল ওর বার্থডে ট্রিট দেওয়ার জন্য, আর নিজের জন্মদিনের উপহার হিসেবে চাইলো আমি যেন বাসায় গিয়ে বলি সমস্যাটা রূপার। রাজি হলাম না। হাজার জোড়াজুড়ি করেও রূপা আমাকে রাজি করাতে পারেনি। বাসায় ফিরে অকপটে সব সত্যি বলে দিলাম। বাবা মা চরম বিমর্ষ মুখ নিয়ে নিজেদের রুমে চলে গেল।
মা নরম মনের মানুষ। মা কথাটা আপন মনে বড় ভাবিকে বলে দিল। বড় ভাবি প্রযুক্তির দৌলতে পরিচিত অপরিচিত সবাইকেই এই কথাটা জানালো। বড় ভাবি চেয়েছিল নিজের বোনের সাথে আমার বিয়ে দিতে। আমি রাজি না হওয়ায় মনের মধ্যে আমার জন্য বিশাল ক্ষোভ পুষে রেখেছিল, যার ফলস্বরূপ এই কাজটা করলেন। রূপার ভাইদের কানেও কথাটা বড় ভাবেই তুলেছিলেন। বড় ভাবি পরদিন বাসায় এসে আমাকে বলল রূপাকে ছেড়ে দিতে, রূপার মতন মেয়ের জীবন যেন আমি নষ্ট না করি। আমি ছেড়ে দিলে রূপা অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারবে। আমি কানে নিলাম না, কারণ রূপা স্বাভাবিক আগের মতোই। কিন্তু যখন রূপার বাসায় সবাই আমাদের বাসায় এসে রূপাকে নিয়ে যেতে চাইলে রূপা গেল না এবং আমাকে রূপার বাবা রূপার অগোচরে হাত ধরে অনুরোধ করলো রূপার জীবনটা নষ্ট না করতে, তখন আমি সিদ্ধান্ত নিলাম রূপাকে ডিভোর্স দেওয়ার। রূপাকে ডিভোর্সের কথা বলতেই রূপা চণ্ডী রূপ ধারণ করলো। ঝগড়ার এক পর্যায়ে আমাকে জোরে সোরে থাপ্পড়ও মারলো। আমার অসম্ভব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল রূপা আমাকে লাথি মারলেও আমার ভালো লাগতো। এর পরের এক সপ্তাহ আগের মতোই দারুণ সুন্দর ছিল। আমাদের মনেই ছিল না আমাদের কখনো বেবি হবে না। কিন্তু এক সপ্তাহ পরেই আমি অন্যরকম হয়ে গেলাম। আমি মানুষের কথায় প্রভাবিত হয়ে রূপাকে ভালোবাসার প্রমাণ দিতে রূপাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত পুনরায় গ্রহণ করলাম। বিপরীতে রূপাও আমাকে ছেড়ে কোথাও যাবে না এই সিদ্ধান্ত জানিয়ে দিল। আমার মনে হচ্ছিল তখন রূপা আমাকে দয়া করছে। শুরু হলো চরম অশান্তি। রূপার আর আমার ঝগড়াটা ছিল একতরফা, আমিই করে যেতাম। পাগল হয়ে গিয়েছিলাম তখন। অকারণেই রূপার গায়ে হাত তুলতাম, অমানসিক নির্যাতন চালাতাম। সারা রাত মার খেয়েও সকালবেলা রূপা আমার সাথে হেসে কথা বলতো, যেন কিছুই হয়নি। আমার নিজেকে অমানুষ মনে হতো। বিবেকে মরিচা ধরে গিয়েছিল তখন। মা বাবা আটকানোর চেষ্টা পারতো না। টানা 1 মাস এমনভাবে চলার পর বাবা একদিন রূপাকে ওর বাসায় দিয়ে আসলো। আমি সেদিন অফিস থেকে ফিরে খালি রুমে রূপার বালিশ জড়িয়ে চিৎকার করে কেঁদেছিলাম। আমি সেদিন বুঝতে পেরেছিলাম রূপার জন্য কি পরিমাণ ভালোবাসা আমি বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। মা আমার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছিল, সুখের সংজ্ঞা সবার কাছে এক নয়। আমার বিক্ষিপ্ত মনের একাংশ বলতো রূপা আমাকে ছাড়া ভালো নেই। পরক্ষণেই আর এক অংশ বলে উঠত, সাময়িক কষ্ট কিছুই না, দীর্ঘস্থায়ী সুখের কাছে রূপা পরে ভালো থাকবেই। এমন দোটানায় দিন কাটতে লাগলো আমার। এর ঠিক 1 মাস পর রূপার বাবা একদিন বিকেলে কল দিয়ে জিজ্ঞেস করলো রূপা আমার বাসায় ঠিকঠাক মতন পৌঁছে গেছে কিনা। আমি তো অবাক, রূপা আমার বাসায় আসেনি। কল দিলাম রূপার নাম্বারে। এই 1 মাস আমি রূপাকে একবারের জন্য কল মেসেজ দিইনি। রূপাও দেয়নি আমাকে কল। রূপার নাম্বার বন্ধ। দৌড়ে গেলাম রূপার অফিসে। গিয়ে জানতে পারলাম রূপার প্রমোশন হয়েছে, রূপাকে পোস্টিং দেওয়া হয়েছে। রূপা সেখানেই চলে গেছে, বাসায় কাউকে কিছু জানায়নি। তাই রূপার বাসায় সবাই রূপার লাগেজ নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়াকে ধরেই নিয়েছে আমার বাসায় প্রত্যাবর্তন। আমি এক বুক কষ্ট নিয়ে বাসায় ফিরে এলাম। পরদিন অফিস থেকে ছুটি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। রূপা উঠেছে অফিসের দেওয়া বাসায়। রূপার অফিস থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম রূপার কাছে। জড়িয়ে ধরে বসেছিলাম অনেকক্ষণ। রূপা চুপচাপ, নির্লিপ্ত, কষ্টে চোখে পানি চলে এসেছিল। কিন্তু রূপা নির্বিকার। বাজার করে নিজের হাতে রেঁধে নিজের হাতে খাইয়ে দেওয়ার পরও মহারানীর রাগ ভাঙল না। রাগ ভাঙল রাত 2টায়। ঘন জঙ্গলের পাশে রূপার বিল্ডিং। 14 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পুরো জঙ্গলটাই দেখা যায়। ভরা পূর্ণিমা। রূপাকে জোর করে ধরে ছাদে নিয়ে গিয়েছিলাম। দূর থেকে যে কেউ দেখলে বলতো আমি রূপাকে কিডন্যাপ করছি। ছাদের বেঞ্চে বসে রূপার কোলে মাথা রেখে আমার অশ্রু বিসর্জন শুরু হলো। খুব করে ক্ষমা চেয়েছি। মুখ তুলতেই দেখি রূপা এক দিঘি সমান জল চোখে জমিয়ে আছে আমার দিকে। দুজনেই কাঁদলাম খুব। সেই থেকে শুরু হলো আমার দৌড়াদৌড়ি। প্রত্যেক সপ্তাহে রূপাকে দেখতে যাই। উৎসবে রূপাকে সঙ্গে করে বাসায় নিয়ে আসতাম। নিজেকে 22 বছরের যুবক মনে হতো আর রূপাকে অষ্টাদশী। লং ডিস্টেন্স রিলেশনশিপ আমাদের।
রাত জেগে কথা বলতে বলতে রূপা ভিডিও কল অন রেখেই ঘুমিয়ে যেত। আমি ওকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম। 1 বছর পর রূপা ট্রান্সফার হয়ে বাড়ির কাছে আসলো। শুরু হলো আমাদের আগের মতন জীবন, সুখের বন্যা। সেই বন্যায় নতুন ঢেউ হিসাবে যোগ হলো আমাদের সন্তান আসার খবর। ট্রান্সফার হয়ে আসার 4 মাস পর রূপা জানালো সে প্রেগন্যান্ট। 4জন ডাক্তার দিয়ে রূপা কনফার্ম হয়েছিল। তাও রূপার অবিশ্বাসের চোখে রিপোর্টের দিকে তাকিয়েছিল। তারপর শুরু হলো রূপার ওপর মায়ের মধুর অত্যাচার। রূপার খাই না কথাটা উঠে গেল বাসা থেকে। করলা থেকে শুরু করে চাল কুমড়ো, লাল শাক থেকে শুরু করে নাম না জানা উদ্ভট শাক, ছোট মাছ থেকে শুরু করে করাল মাছ, খাসির মাংস থেকে শুরু করে হরিণের মাংস, সবই রূপাকে এই 9 মাস খেতে হয়েছিল। রূপার মা ভাবিরা আরও এক ধাপ এগিয়ে। রূপা আচার জিনিসটা খুব বেশি রকমের অপছন্দ করে, কিন্তু রূপার মা ভাবিরা রূপাকে চালতার আচার থেকে শুরু করে রসুনের আচার পর্যন্ত সব রকমের আচার বানিয়ে দিয়ে গেছিল এবং 3 বেলা ফোন করে খবর নিত ওইসব আচার রূপা খেয়েছে কিনা। রূপা ছিল 4 ভাইয়ের একমাত্র ছোট বোন, সবচেয়ে আদরের, সবচেয়ে স্নেহের ছিল রূপা। তাই রূপার প্রতি অধিকারবোধটাও ছিল সবার চরম। এভাবেই দেখতে দেখতে সেই শুভ মুহূর্ত আগত। বাড়িতে একদিন রূপা খাওয়ার সময় তার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। সকলেই বুঝতে পারি তার পেন উঠেছে। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর লেবার রুমে নেওয়ার আগেও রূপা আইসক্রিমের বক্স হাতে আমাকে হাত নেড়ে টাটা দিচ্ছিল। আমি অশ্রু সজল চোখে তাকিয়েছিলাম ওর দিকে। রূপার কন্ডিশন না জানা অবধি আমি রুমের বাইরে অস্থির হতে শুরু করলাম। 2 ঘন্টা পর নার্স একটা তোয়ালেতে পেঁচানো একটা বাচ্চা আমার হাতে দিয়ে বলেছিল, কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। প্রথম আমাদের দীর্ঘ অপেক্ষার ফল। আমার সন্তানকে কোলে নিয়ে 2 চোখ ভরে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পরেই রূপাকে কেবিনে দেওয়া হয়। রূপার সেন্স ফিরলে রূপার ছেলেকে রূপার হাতে দেওয়া হয়। ডাক্তার থেকে শুরু করে সব আত্মীয় স্বজন সবাই আমার ছেলেকে দেখে বলেছিল ছেলে অবিকল আমার মতন হয়েছে। এটা শুনে রূপার সে কি কান্না, কেন তার ছেলে তার মতন দেখতে হলো না। আমার মা আর রূপার মা মিলে মিথ্যে আশ্বাস দিয়ে রূপাকে থামিয়েছিল। সেই দিন সবাই বাসায় ফিরলেও আমি থেকে গিয়েছিলাম হসপিটালে। ভরা পূর্ণিমা। রূপার কেবিনে বিশাল জানালা থেকে চাঁদটাকে পুরো দেখা যাচ্ছিল। চাঁদের আলোয় আমার ছেলেকে কি অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। রূপা আইসক্রিমের বক্স সামনে নিয়ে হাত নেড়ে বলছিল ওটিতে কি হয়েছিল না হয়েছিল, ও কি ভেবেছিল না ভেবেছিল সেই সব। আর আমি ভাবছিলাম যদি সেদিন রূপার চলে যাওয়ার খবর শুনে পাগলের মতন ছুটে না যেতাম, যদি নিজের ভুল নিজে বুঝতে না পারতাম, তাহলে আজকের এই সুন্দর মুহূর্তটা আমি কি কখনো পেতাম? সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া সব থেকে সুন্দর উপহার। তা কি সহজে পাওয়া যায়? তাই এসব নিয়ে একে অপরকে দোষ দিয়ে শুধু অশান্তি সৃষ্টি হয়। তাই পরিস্থিতি যেমনই হোক, দুজনকে বোঝা দরকার। ভালোবাসা, বিশ্বাস আর ভরসা থাকলে একদিন সব হয়, কিন্তু সেটা একদিনে নয়। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, শেষটা ভালোই হবে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।